আজকে অবস্ট্রাকটিভ জন্ডিস এটা রিটেনের জন্য খুব একটা হট টপিক এবং লং কেসেও এটা আসে। তো অবস্ট্রাকটিভ জন্ডিসের ভিতরে আমাদের মেনলি পড়া লাগে হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস, অর্থাৎ হচ্ছে কমন বাইল ডাক্টে স্টোন, তারপরে হচ্ছে কার্সিনোম অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড হচ্ছে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। মেনলি এই তিনটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যেটা আছে অবস্ট্রাকটিভ জন্ডিসের, এই তিনটা হচ্ছে এক্সাম্পল। সো আমাদের কোশ্চেনে যেসব সিনারিওগুলো থাকে এই তিনটা বেস। আমরা প্রথমে হচ্ছে একটু বাইল ডাক্তারি এটা দেখে নিই, পাথওয়েটা দেখে নিই, তারপরে হচ্ছে আমরা সিনারিওতে যাচ্ছি এবং এই তিনটা আমি একসাথে করে আমি ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট ও ডায়াগনোসিস এই তিনটা বলার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমে বাইলটা তৈরি হয় কোথায়? লিভারে। এখানে সিনথেসিস হয়। এখান থেকে এই যে ইন্ট্রাহেপাটিক ডাক্ট দিয়ে এখানে এক্সট্রা হেপাটিক ডাক্ট আসে, তারপরে কমন হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট থেকে সিস্টিক ডাক্টের মাধ্যমে গল ব্লাডারে যায়, গল ব্লাডার থেকে আবার এখানে আসে হচ্ছে কমন বাইল ডাক্ট দিয়ে এসে এই যে এখানে আমার প্যানক্রিয়াটিক যে ডাক্ট আছে সেটার সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ দ্য ভ্যাটার দিয়ে আমার হচ্ছে ডিওডেনামে রিচ করে। ডিওডেনাম থেকে আমার হচ্ছে আলটিমেটলি স্টুলের মাধ্যমে স্টারকোবিলিনোজেন অ্যান্ড ইউরোবিলিনোজেনের মাধ্যমে আমাদের হয়। তো বাইলের কাজ কি? ফ্যাট ইমালসিফিকেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ফ্যাট ইমালসিফিকেশন অ্যান্ড হচ্ছে অ্যাবজর্পশন। ওকে, সো আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের সাধারণত যদি কজ আমি ধরি, তাহলে এখানে একটা হচ্ছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টে যদি স্টোন হয়, তাহলে স্টোন হয়ে কি হবে? স্টোন হওয়ার পরে এখানে যে বাইল জুসটা সেটা জমা হবে, স্ট্যাসিস হবে, এখানে কোলেনজাইটিস হতে পারে, ইনফেকশন হয়ে অ্যাসেন্ডিং কোলেনজাইটিস হবে, তারপর এটা এদিক দিয়ে এই পথের ভিতর দিয়ে এদিক দিয়ে যে আবার হেপাটিক ভেনের মাধ্যমে আমার ব্লাড সার্কুলেশনে চলে যাবে ওই বিলিরুবিনগুলা। তো বিলিরুবিনগুলা কি হয়? আলটিমেটলি বিলিরুবিনগুলো আসে, বিলিরুবিন ব্লাড ভাঙে, আরবিসি ভেঙে বিলিভার্ডিন থেকে বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন আনকনজুগেটেড থাকে, এটা হচ্ছে আনকনজুগেটেড। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা লিভারে আসে, লিভারে এসে কনজুগেটেড হয়। কনজুগেট হওয়ার পরে লিভার থেকে এই বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট দিয়ে সে হইতেছে আলটিমেটলি এইখানে ডিওডেনামে বের হয়। তো যদি এরকম স্টোন থাকে, তাহলে এই কনজুগেটেড বিলিরুবিনটা আবার ব্যাকফ্লো করে ব্লাডে চলে যায়। তো এটাই হইতেছে অবস্ট্রাকটিভ জন্ডিস। ব্লাডের ভিতরে এখানে কি হয়? বিলিরুবিনের পরিমাণ অনেক মাত্রায় বেশি হয়, অনেক মাত্রায়। এটা সাধারণত আমাদের যে জন্ডিস আছে মানে নর্মাল কত 0.3 বিলিরুবিন যদি 0.3 থেকে 1 মিলিগ্রাম ডেসি, এটা হচ্ছে নর্মাল। সো স্টোনের ক্ষেত্রে মোটামুটি 10-এর কাছাকাছি এটা চলে যায়, 10 মিলিগ্রাম পার ডেসিতে। সো এখানে যে বিলিরুবিনটা ব্লাডের সাথে যায় কোথায় যায়? ইউরিনে। তাহলে ইউরিনে আমরা কি পাই? ইউরিনে বিলিরুবিন পাই ডিরেক্ট। আর স্টুলে বিলিরুবিন থাকার কারণে ইউরিনটা কীরকম হয়? ডার্ক ইউরিন, একদম কোকাকোলা ইউরিন, ডার্ক ইউরিন। আর স্টুলে যেহেতু বিলিরুবিন থাকে না, তো বিলিরুবিন এখানে স্টোনে এদিকে বিলিরুবিন আসে না, স্টারকোবিলিনোজেন হয় না। সো স্টুলটা আমরা কীরকম পাই? পেল গ্রিজি, বাল্কি কেন? কারণ বাইল এখানে আসতে পারে না। বাইল এখানে না আসতে পারলে এখানকার যে ফ্যাট সেটা ইমালসিফিকেশন হয় না, অ্যাবজর্পশন হয় না। সো ফ্যাটটা স্টুলের ভিতর দিয়ে আসে, এটাকে বলে স্টেটোরিয়া। তো এখানে পেল গ্রিজি বাল্কি, খুবই ফাউল স্মেলিং বাল্কি এবং খুবই ফাউল স্মেলিং ফ্লোটিং স্টুল হয়, যেটা হচ্ছে কমোটে ফ্লোট করে, ফ্লোটিং স্টুল। সো এটা হইতেছে একদম ক্লাসিক। সো এখানে আর কি হতে পারে? এই বাইলটা যেহেতু ব্লাডের মাধ্যমে সারা শরীরে চলে যাচ্ছে, এখান থেকে স্কিনে ডিপোজিশন হয়, যার কারণে হচ্ছে ইচিং হয়। তাহলে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্লাসিক্যাল ফিচার কি? ক্লাসিক্যাল ফিচার হচ্ছে ডার্ক ইউরিন, পেল স্টুল, জন্ডিস অ্যান্ড ইচিং। এখন আমি যে ফিভার পেইন এটা বললাম না কেন? ফিভার পেইন
তো স্টোনের জন্য তো ফিভার পেন হয়, কিন্তু আমি এই তিনটার ক্ষেত্রে বললাম যে অবস্ট্রাকটিভ জন্ডিসে এগুলো একদম কমন। এখন যদি কোলিডোকলিথিয়াসিস স্টোন থাকে তাহলে সেক্ষেত্রে কিছু আলাদা সিমটম পাওয়া যাবে। যদি কার্সিনোমা অফ দ্য হেড প্যানক্রিয়াস হয় সেক্ষেত্রে কিছু পাওয়া যাবে। এখন কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস জিনিসটা কি একটু শর্ট করে বলি, এই যে এখানে যে প্যানক্রিয়াস আছে এখানে একটা কার্সিনোমা হয়, এটা অনেক দিন ধরে কার্সিনোমা হইতে বড় হইতে এটা এই কমন বাইল ডাক্টের ভিতরে ঢুকে যায়, ঠিক আছে? তখন এখানে অবস্ট্রাকশন করে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস করে, কার্সিনোমা অফ দ্য হেড। আর পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা কি? পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা হচ্ছে এই যে অ্যাম্পুলা আছে, অ্যাম্পুলা অফ ভ্যাটার, এই অ্যাম্পুলা অফ ভ্যাটারের 1 সেন্টিমিটার ব্যাসার্ধে যে এরিয়া আছে সে এরিয়াতে যে কার্সিনোমা হবে। হ্যাঁ, যদি আমি এখানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরি, এটা এই যে 1 সেন্টিমিটার ধরি, এই এরিয়াতে কি পড়ে? এই এরিয়াতে আপনার ডিওডেনাম পড়ে, এই এরিয়াতে এই যে অ্যাম্পুল অফ দ্য ভ্যাটার পড়ে, তারপর এই এরিয়াতে কমন বাইল ডাক্ট পড়ে, এই এরিয়াতে হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াসের কিছু পার্ট পড়ে। সো এই সবগুলা যে কোনো এক জায়গায় কার্সিনোমা হইলে সেটাকে বলে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, এই যে জায়গাগুলো বললাম এগুলোর ভিতরে। এবার আসি আমি হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার সিনারিও বুঝতে হলে এই ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমার প্রথমটা হচ্ছে কি ইন্টারমিটেন্টটা কি? ইন্টারমিটেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস মানে হচ্ছে তার এরকম জন্ডিস হয়, দেন আবার ভালো হয়ে যায়, আবার বেজলাইন টাচ করে, আবার জন্ডিস আসে, আবার হয়। তো এটা কেন হয়? যখন কোনো স্টোন থাকে, স্টোনটা ধরেন কোনো কারণে আবার বের হয়ে ডিওড্রান্টে বের হয়ে গেল, তা আবার একটা স্টোন আসলো, গলব্লাডারের স্টোন অনেকগুলো জমা থাকে, হ্যাঁ, এই যে স্টোন জমা থাকে, তো এই স্টোনগুলো এখানে আসার পরে বাইলে ধাক্কায় যখন আসলো তখন তার জন্ডিস অ্যাটাকটা শুরু হলো, আবার ধরেন বাইলে ধাক্কায় এটা বের হয়ে গেল, আবার সে রিল্যাক্স হয়ে গেল, আবার একটা আসলো, এরকম ইন্টারমিটেন্ট আসে, এই টাচ দ্য বেজলাইনটা টাচ করে, অর্থাৎ সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো এটা কজ কি? একটা কজই মনে রাখেন, কমন বাইল ডাক্ট স্টোন। আর একটা হতে পারে কি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েড আছে না আমাদের, আমরা যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডের মাইক্রোবায়োলজিতে পড়ছি, তো লাম্ব্রিকয়েড ডিওডেনাম থেকে ইন্টেস্টিনাম থেকে এখানে ঢুকে যেতে পারে, এখানে ঢুকে গিয়ে এখানে বংশ বিস্তার করে এখানে মারা যায়, ঠিক আছে? ডেড অ্যাসকারিস লাম্ব্রিকয়েড, এই ক্ষেত্রে এরকম ইন্টারমিডিয়েট জন্ডিসটা হতে পারে। এবার আসি হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস। ফ্লাকচুয়েটিং মানে কি? ফ্লাকচুয়েটিং জন্ডিসটা হচ্ছে তার জন্ডিস অ্যাটাক হয়েছে কিন্তু সে সম্পূর্ণ ভালো হয় নাই, আবার তার জন্ডিস অ্যাটাক আসছে, তো সে বেজলাইন কখনো, মানে সম্পূর্ণ বেজলাইন কখনো টাচ করে না। এটা হয় কখন? পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে। কেন? পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমাটা হচ্ছে খুব ছোট হয়, সো খুব ছোট থাকার কারণে তো ওই একটা কার্সিনোমার ভিতরে তো ব্লাড সাপ্লাই থাকে, ঠিক আছে? সো এই ছোট, ধরেন এখানে একটা পেরিঅ্যাম্পুলারি ছোট্ট একটা কার্সিনোমা হয়েছে, তো এটা যখন আস্তে আস্তে গ্রো করতে এখানে আসে, তখন এই এরিয়াটা এখানে চাপ দেয়, তখন জন্ডিসটা হয়। তারপরে কি, যখন এই ক্যান্সারের ভিতরে যে ব্লাড সাপ্লাই আছে সেটা যখন চাপের কারণে এই ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হয়, তখন এখান থেকে স্লাফিং করে, এখান থেকে স্লাফ আউট হয়ে আবার একটু ফাঁকা হয়, এখান থেকে এই কার্সিনোমার এই অংশটা স্লাফ আউট হয়ে এদিক দিয়ে বের হয়ে আসে। তো এটা হচ্ছে টিউমারের যে ব্লাড সাপ্লাই সেটা কম্প্রোমাইজ হয়, নট বাইল ডাক্টে কোনো কিছু হয়। সো ডাক্টে যখন প্রেশার দিচ্ছে তখন তার জন্ডিস হচ্ছে, তারপর আবার স্লাফ আউট হয়েছে, জন্ডিসটা কমে যাচ্ছে, তারপর আবার সে গ্রোথ করছে। এই জন্য এটা হচ্ছে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমাতে হয়, ফ্লাকচুয়েটিং জন্ডিস। তাহলে এখানে নেভার টাচ দ্য বেজ লাইন। এবার 3 নাম্বার হলো প্রোগ্রেসিভ, মানে এটার কোনো নাই, এটা সবসময় হইতে থাকবে, মানে এটার কোনো একদম স্ট্রেট জন্ডিস বাড়তেই থাকবে। প্রোগ্রেসিভ জন্ডিস এটা কখন হয়? এটা হলো 2টা কার্সিনোমা, একটা হলো কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড এটা হলো কার্সিনোমা অফ দ্য কোলাঞ্জিও কার্সিনোমা, অর্থাৎ কমন বাইল ডাক্টের কার্সিনোমা। এক্ষেত্রে হয় কি, এই যে হেড অফ দ্য প্যানক্রিয়াস এটা বাড়তে অবস্ট্রাক্ট করে ফেলে, এখানে স্লাফিং আউট হওয়ার কোনো চান্স নাই। সো যখন এটা অবস্ট্রাকশন করবে, যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে রিমুভ না করব ততক্ষণ পর্যন্ত তার প্রোগ্রেসিভ জন্ডিস হবে। এখন আমাদের সিনারিওতে দেখবেন একটা কথা খুব লেখা আছে, একটা হলো ইন্টারমিটেন্ট জন্ডিস, তারপরে হচ্ছে একটা হলো প্রোগ্রেসিভ জন্ডিস,
একটা, তারপরে হলো ফ্লাকচুয়েটিং জন্ডিস। সো যখনই আমার প্রশ্নে বলে দিবে যে প্রোগ্রেসিভ জন্ডিস, তখন আমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, কারণ কোলাঞ্জিও কার্সিনোমা খুবই খুবই রেয়ার। কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা হইতেছে আমাকে ডায়াগনোসিস ধরে নিতে হবে। যদি ইন্টারমিটেন্ট বলে তাহলে আমার বুঝতে হবে যে তার হইতেছে সিবিডি, আর যদি ফ্লাকচুয়েটিং বলে তাহলে আমার বুঝতে হবে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। এখন এই 3 টাইপের আমরা সব সাইন সিমটম দিয়ে ভাগ করি। আচ্ছা, একটা হলো কমন বাইল ডাক্ট, একটা হলো পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, একটা হলো কোলাঞ্জিও কার্সিনোমা। আচ্ছা, কমন বাইল ডাক্টে হয় কি, এখানে বাই স্টোন জমে, স্টোন জমার পরে এখানে একটা স্টোন হয়, তারপরে এখান থেকে বিলারি স্ট্যাসিস হয়। তো বিলারি যেখানে স্ট্যাসিস সেখানে কি ইনফেকশন, তো ইনফেকশন হলে কি হবে, আমার ফিভার হবে। ফিভার, ওই এরিয়াতে খুব পেইন হবে। কেমন পেইন? biliary colic, biliary colic। এবার একটা হচ্ছে যে লাম্প, আমরা কমন বাইল ডাক্টে কখনোই লাম্প পাবো না। আপনি বলতে পারেন যে এখানে জমে তো এখানে হইতে পারে, এটা তো এখানে তো ডিস্টেনশন হইতে পারে, কিন্তু একটা ল আছে, কভারশিয়াস ল। তো উনি ওই ল অনুযায়ী যে কমন বাইল ডাক্ট স্টোন, এটা তো এক প্রকার হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিসের মতো। তো ক্রনিক রিপিটেডলি ইনফ্লামেশনের কারণে এটা আর ডিস্টেনশন থাকে না, এটা বারবার ফাইব্রোসিস হইতে হইতে এটা শিভেল করে, এটা অনেক ছোট হয়ে যায়। এই জন্য আমরা এই লাম্প কথাটা কখনোই এই কমন বাইল ডাক্টে লিখবো না যে লাম্প পাবো না, কখনোই আমরা লাম্প পাবো না। এদিক থেকে উল্টা দিকে আমি যদি কোলাঞ্জিও কার্সিনোমাটা চিন্তা করি, কোলাঞ্জিও কার্সিনোমাটা হবে কোলাঞ্জিও কার্সিনোমা, ক্যান্সার অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, ক্যান্সার হেড অফ প্যানক্রিয়াস। এক্ষেত্রে ফিভারটা থাকবে না, এক্ষেত্রে পেইনলেস হবে, ঠিক আছে। তারপরে এক্ষেত্রে লাম্প পাবো, অবশ্যই একটা লাম্প পাবো, রাইট আপার কোয়াড্রান্টে অবশ্যই একটা লাম্প পাবো। এখানে অবশ্যই একটা লাম্প পাবো। সব ক্ষেত্রেই আর কি কমন যেগুলো বলছি, যে ডার্ক পেল স্টুল, ইচিং, ডার্ক ইউরিন অ্যান্ড জন্ডিস, এটা সবগুলোর ক্ষেত্রেই পাওয়া যাবে। কিন্তু এই ফিভারটা আমরা কমন বাইল ডাক্টে পাবো, পেইনটা, টেন্ডারনেসটা আমরা কমন বাইল ডাক্টে পাবো, কিন্তু আমরা এই যে লাম্পটা শুধুমাত্র এখানে মেবি বলতো, কারণ এটা ক্যান্সার। সো ক্যান্সারে কী পাবো, আরও ক্যান্সারে এক্সট্রা হিসেবে পাবো আমরা ওয়েট লসটা আমরা ক্যান্সারে পাবো। অবশ্যই বয়স অনেক বেশি হইতে হবে, বয়স এটা বৃদ্ধ বয়স দিবে, এই যে একটা ফ্যাক্টর আছে। তো এই হলো মোটামুটি একটা সাইন সিমটমসের একটা ফিচার। আর সাথে তো 3টা ক্ষেত্রেই সাথে জন্ডিস, ইচিং অ্যান্ড হইতেছে পেল স্টুল, ডার্ক ইউরিন, এটা 3টার ক্ষেত্রেই কমন, ডার্ক ইউরিন। তাহলে আমার যদি প্রশ্ন আসে যে নন টেন্ডার প্রোগ্রেসিভ জন্ডিস, তখনই আমাকে ধরে নিতে হবে প্রোগ্রেসিভ। আচ্ছা, কমন বাইল ডাক্টটা কি? এটা হচ্ছে ইন্টারমিটেন্ট, পেরিঅ্যাম্পুলারি হচ্ছে ফ্লাকচুয়েটিং, আর প্রোগ্রেসিভ যখন আমার কোশ্চেন আসছে, দেখেন তো ডিউতে অনেকবার কোশ্চেন আছে, নন টেন্ডার প্রোগ্রেসিভ জন্ডিস ফর লাস্ট 1.5 months, হি হ্যাজ পেনলেস সিস্টিক সোয়েলিং ইন রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তাহলে পেনলেস সোয়েলিং, তাহলে এক্ষেত্রে মোটামুটি ডায়াগনোসিস কি? এক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে আমার কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। এবার আমি যখন একটা সিনারিও দেখে যখন আমি মোটামুটি আন্দাজ করতে পারবো, তখন আমাকে সেই হিসাবে ইনভেস্টিগেশন দিতে হবে। এখন আমি সব ক্ষেত্রে তো আর একই ইনভেস্টিগেশন দিব না। তাহলে আমরা একটা ডায়াগনোসিসের করি যে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, টু কনফার্ম দ্য ডায়াগনোসিস আমরা 3টা জিনিস মাথায় রাখতে পারি। 1 নাম্বার হলো ইউএসজি অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম। 2 নাম্বার হলো এমআরসিপি। এমআরসিপি দিয়ে আমরা মোটামুটি এই এমআরসিপিতে কী করি, আমরা একটা হতেছে ঢুকাই, একটা কন্ট্রাস্ট দিই,
কন্ট্রাস্ট ঢোকানোর পরে ওই biliary ডাক্টের ভিতরে একটা কন্ট্রাস্ট ঢোকানোর পরে দেখা যায় যে কোথায় স্ট্রিকচার আছে কোথায় আছে। তো MRCP, তাহলে এই তিনটার জন্য আমাদের কনফার্ম ডায়াগনোসিস হচ্ছে USG। আর একটা হলো সিটি স্ক্যান। সিটি স্ক্যানটা হচ্ছে আমার ম্যালিগন্যান্সির জন্য খুব ইম্পর্ট্যান্ট। সিটি স্ক্যান ফর ম্যালিগন্যান্সি, অলসো বায়োপসি করা যায় বাই ERCP দিয়ে, ERCP উইথ বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। আচ্ছা, ERCPটা কি? ERCPটা হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগেড কোলাঞ্জিও প্যানক্রিওটোগ্রাফি। এখানে হচ্ছে আমরা কি করি, এখানে আমরা একটা টিউব ইনসারশন করি এই রুটে আমরা একটা এইদিকে আমরা ডিওডিনাম দিয়ে একটা এন্ডোস্কোপি দিয়ে এখানে একটা করি। এখানে একটা ক্যামেরা থাকে, ক্যামেরার ভিউটা থাকে সাইড ভিউ, ঠিক আছে? এখান দিয়ে আমরা হইতেছে দেখতে পাই, ঠিক আছে? এটা হচ্ছে ERCP। তাহলে এটা হচ্ছে আমাদের কনফার্মেশনের জন্য আমরা এগুলো করব। এবার আসি হচ্ছে যে আমরা হইতেছে ফর সি আদার ইফেক্ট, ফর সি দ্য ইফেক্ট অফ ডিজিজ, ইফেক্ট অফ ডিজিজ। আচ্ছা, ম্যালিগন্যান্সির ক্ষেত্রে কিন্তু USG করে কোনো লাভ হবে না, এটা মাথায় রাখেন। ম্যালিগন্যান্সিতে USG করে লাভ নেই। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আপনার সিটি স্ক্যান, MRCP, ERCP, এইটুকুই। আচ্ছা, তো ফর সি ইফেক্ট অফ দ্য ডিজিজ, এখানে আমরা ডিজিজের জন্য আমরা কী দেখি, যেহেতু লিভার কম্প্রোমাইজ হচ্ছে এখানে, সো আমরা লিভার ফাংশন টেস্ট করি। লিভার ফাংশন টেস্টের মধ্যে আমরা কোনগুলো করি? আমরা মেনলি সেরাম অ্যালবুমিন, বিলিরুবিন, তারপরে হচ্ছে যেহেতু এটা কমন বাইল ডাক্টের সমস্যা, সেখানে আমাদের মেন ইম্পর্টেন্ট কি? এএলপিটা হচ্ছে biliary এরিয়াতে কভার করে বেশি, এটা এএলপিটা বেড়ে যায়। তারপরে হচ্ছে প্রথম মিন টাইমটা খুব ইম্পর্ট্যান্ট, PT উইথ INR, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর আলট্রাসোনোগ্রাফিটা বেশি ইম্পর্ট্যান্ট কার জন্য? কমন বাইল ডাক্ট স্টোনের জন্য, ঠিক আছে? এবার আর সাথে হচ্ছে ইউরিন টেস্ট করি। ইউরিনে আমরা বিলিরুবিন পাই, আর স্টুলে আমরা কি পাই? অ্যাবসেন্স অফ পিগমেন্টস বা অ্যাবসেন্ট, স্টারকোবিলিনোজেন অ্যাবসেন্ট থাকে। এই হলো আমার টোটাল পরীক্ষা। আর অপারেশনের আগে যা যদি এটা এইসব আমরা যেহেতু সার্জারি পড়তেছি, ফর GA ফিটনেস আমাদের যে ইয়াগুলো করা লাগে, যেমন CBC, এক্সরে, RBS, তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট, অপারেশনের আগে যেগুলো করি আমরা GA ফিটনেসের জন্য। সো এগুলো হইতেছে আমরা সব ক্ষেত্রে আমরা একই প্যাটার্নে দিয়ে দেবো। আর কমন বাইল ডাক্ট যদি সিনারিও থাকে কমন বাইল ডাক্টের, যেমন ইন্টারমিটেন্ট জন্ডিস আসতেছে, তার ফিভার আছে, তার পেইন আছে, সেক্ষেত্রে আমরা এই USGটা হইতেছে আমাদের কাছে গোল্ড স্ট্যান্ডার্ড। আর অন্য ক্ষেত্রে ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমাদের এই সিটি স্ক্যান, MRCP, ERCP উইথ বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আসি ট্রিটমেন্ট ফর কমন বাইল ডাক্ট। ট্রিটমেন্ট ফর কমন বাইল ডাক্টের স্টোন, ট্রিটমেন্ট ফর কমন বাইল ডাক্ট স্টোন। তাহলে আমাদের কী করতে হবে? স্টোনটা বের করতে হবে। তো আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখেছি সাইজটা কীরকম আছে। হ্যাঁ, তো সাইজ যদি আপনার 10 মিলিমিটারটা হইতেছে আমাদের মার্জিন করি, তো 10 মিলিমিটারের কম বেশি হলে সেক্ষেত্রে আমরা করি। যদি সাইজ কমপ্লিট স্টোনের সাইজ যদি 10 মিলিমিটারের কম হয়, তাহলে আমরা কি করি? ERCP ঢুকাই, ERCP উইথ স্ফিংটেরোটমি, আমি বুঝাচ্ছি একটু। স্টেনোটমি অ্যান্ড হচ্ছে স্টোন রিমুভাল বাই ডরমিয়া বাস্কেটিং। এটা কিন্তু নন ইনভেসিভ প্রসেস। ডরমিয়া বাস্কেটিং দিয়ে আমরা কিন্তু ইউরেটারেরটাও বের করি, যেটা হচ্ছে লোতে থাকে, মানে ডিস্টালে থাকে। তো স্ফিংটেরোটমিটা কি? আচ্ছা, এবার আসি স্ফিংটেরোটমি। আমরা প্রথমে ERCP ঢুকাইলাম। ERCP ঢুকায় আমরা এই যেখানে যে স্ফিংটারটা আছে, এটা হচ্ছে একটা স্ফিংটার আছে, এটাকে বলা হয় কি? স্ফিংটার অফ ওডি।
ঠিক আছে। আমরা প্রথমে কি করি, ERCP ঢুকাই এটাকে আমরা কি করি, স্ফিংক্টেরেটমি, এটাকে আমরা কাটি, এটাকে ডায়ালেশন করি। ডায়ালেশন করে আমরা এই যে এইখানে যে এটা আছে ইয়াতে ও ডরমিয়া বাস্কেটিং মাঝখানে এই সামনে একটা ডরমিয়া বাস্কেট করে দিই, যে এরকম একটা খাঁচার মতো একটা জালের মতো একটা দিয়ে দিই। তো এখান দিয়ে আমরা ওই স্টোনটাকে টেনে বের করে আনি। তাহলে কি বলবো, এন্ডোস্কোপিক স্ফিংক্টেরেটমি। কোন স্ফিংক্টার অফ ওডি অ্যান্ড স্টোন রিমুভাল বাই ডরমিয়া বাস্কেটিং। ডরমিয়া বাস্কেটিং এর আগের ক্লাসে হচ্ছে আমি দেখাইছিলাম, ইউরেটেরিক স্টোনে দেখাইছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যদি 10 মিলিমিটারের বেশি হয়, 10 মিলিমিটার বেশি হয়, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা করি কোলিথোটমি, কোলিথোটমি উইথ কোলেসিস্টেকটমি। আমরা সাথে গলব্লাডারটাও কেটে নিয়ে চলে আসি। কোলেসিস্টেকটমি উইথ টিউব ড্রেনেজ। আচ্ছা, কোলিথোর তো কোনো নাই, আমরা এখানে গলব্লাডারটাকে কেটে স্টোনটাকে বের করে আনি। বের করে আনার পরে এখানে আমরা একটা টিউব ড্রেনেজ করি। টিউবটা কীরকম দেখতে হয়, টিউবটা দেখতে হয় এরকম, ঠিক আছে। এই মাথাটা থাকে এখানে, ঠিক আছে। এটা আবার বের করে আমরা স্কিনের বাইরে নিয়ে আসি। স্কিনের বাইরে নিয়ে এসে এখানে একটা স্যালাইন ব্যাগ ঝুলাই দিই, ঠিক আছে। এটা কেন করি এবং আমি টিউবটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কেন করি, টিউব ড্রেনেজটা কেন করি? আমরা যখন এই যে এখানে কাটছি, তো কাটার কারণে এটা যদি যখন এটা আমরা পারলে সেলাই করে দিয়ে চলে আসতে পারতাম, কিন্তু এখানে হয় কি, এই যে এইখানটা এখান থেকে ইডিমা হয়, অর্থাৎ ফ্লুইড আসে, ঠিক আছে। আশেপাশ থেকে ফ্লুইড আসে, ইডিমা হয়। আর কি হতে পারে, এই যে এখানে ইডিমা হয়। আর এই যে স্ফিংক্টারটা আছে না, অপারেশনের কারণে, ট্রমার কারণে এই স্ফিংক্টারটা অনেক সময় ডিসফাংশন করে, এটা স্ট্রিক্ট হয়ে যায়। সো তখন কি হয়, বাইল আলটিমেটলি এখান থেকে বের হতে পারে না। বাইল যদি বের না হতে পারে, সে তো আবার সে জন্ডিস করবে, তাহলে আমার তো লাভ হয় না অপারেশনটা করে। যার কারণে আমরা টিউব ড্রেনেজটা দিয়ে আসি। টিউব ড্রেনেজটা আমরা দেওয়ার পরে কী হয়, এখান দিয়ে ওপেন থাকে, এই জায়গাটা ফাঁকা নলের মতো থাকে, হ্যাঁ। সো যদি মনে করেন যে এখান থেকে যদি মানে ডিসফাংশন থাকে বা ইডিমাটাস থাকে, তাহলে কী হবে, এখান থেকে বাইল ফ্লুইডটা একদম বাইরে আমার স্যালাইনের ব্যাগে ড্রেনেজ হবে। এটা হলো টিউব ড্রেনেজ, ঠিক আছে। তো টিউব ড্রেনেজের একটা ম্যানেজমেন্ট আছে, যে কীভাবে আমরা এটাকে ম্যানেজ করি। ওইটা যদি কারো লাগে তো আমাকে, আচ্ছা এটা কি আমি এখন দেখাবো না, কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো টিউব ড্রেনেজের একটা ম্যানেজমেন্ট আছে। এটা কতদিন রাখতে হয়, এটা মিনিমাম 2 সপ্তাহ রাখি, ঠিক আছে। 2 সপ্তাহ রাখি। তো এটা রাখার সিস্টেম কি, আমি সহজ করে বলে দিই। এই টিউবটা রাখার পরে 7 দিন, পোস্ট অপারেটিভ 7 ডেতে আমরা কি করি, ক্লিপিং করি। এখানে ক্লিপ করে রেখে দিই, দেখি যে তার কি জন্ডিস আবার আসতেছে কিনা। যদি এখানে অবস্ট্রাকশন থাকে, যদি এখানে ওই যে স্ফিংক্টার ডিসফাংশন থাকে, যদি বাইল ড্রেনেজ না হয়, তাহলে কী হবে, আবার জন্ডিস চলে আসবে। তো 7তম দিনে 4 ঘন্টা ক্লিপিং করে রাখলাম, ক্লিপিং করে দেখলাম যে তার কোনো সমস্যা নেই। তো 8তম দিনে আরও 6 ঘন্টা করলাম, 9তম দিনে 6 থেকে 10 ঘন্টা করলাম, 10তম দিনে আমরা 12 ঘন্টা করলাম। তো এভাবে আমরা ক্লিপিং করে জাস্ট দেখি যে ড্রেনেজটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি ড্রেনেজ ঠিক মতো হয়, তাহলে এটা ঘুরে ক্লিপিং করলাম, এটা ঘুরে আবার সে জন্ডিস করবে, তখন বুঝতে পারবো জন্ডিস, আবার পেইন, আবার ইনফেকশন, ফিভার, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে টিউব তার হচ্ছে ওখানে এখনও ডিসফাংশন আছে। সো যদি এরকম ক্লিপিং করতে দেখি যে না, তার কোনো ধরনের সিমটম পাওয়া যাচ্ছে না, তখন আমরা 11তম দিনে করি কি, পোস্ট অপারেটিভ 11তম দিনে আমরা কি করি, এখান থেকে একটা হচ্ছে কন্ট্রাস্ট ডাই ঢুকাই ওর ভিতরের পরিস্থিতি দেখে আসি। যে ডাই ঢুকায় একটা হচ্ছে আমরা সিটি স্ক্যান বা এমআরসি করি, একটা ইমাজিনিং টেস্ট করে আমরা দেখি যে তার কি সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে, পরে আমরা এটাকে সুন্দর মতো এটাকে বের করার সিস্টেমটা কি, হচ্ছে জেন্টাল ট্র্যাকশন দিয়ে আমরা এটা বের করে নিয়ে আসি, ঠিক আছে। রিভার্স জেন্টাল ট্র্যাকশন কি বলে, এটা হচ্ছে টিউবের ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা হলো আমার আলটিমেটলি কমন বাইল ডাক্ট স্টোনের ম্যানেজমেন্ট।
যদি কমন বাইল ডাক্ট স্টোন সিনারিতে আসে তাহলে ম্যানেজমেন্ট কি, যদি স্যার আমরা বলবো স্যার 10 মিলিমিটার কম হলে ইআরসিপি উইথ স্ফিংটেরেক্টমি, অর্থাৎ স্ফিংটার অফ ওডাই যেটা আছে সেটা আমরা কেটে স্টোন রিমুভাল করি কীভাবে, ডরমিয়া বাস্কেটিং দিয়ে। 10 মিলিমিটার বেশি হলে আমরা কী করি, কোলিডোকোলিথোটমি, এখানে আমরা কাটি কেটে স্টোনটা বের করি। উইথ কোলোসিস্টেকটমি আমরা গলবারা কেটে ফেলে দিই। উইথ টিউব ড্রেনেজের ম্যানেজমেন্টটা আমি এখানে বলছি যে 2 সপ্তাহ রাখতে হয়, মোটামুটি পিওডি 7 সপ্তমতম দিনে আমরা 4 ঘন্টা করে ক্লিপ করে রাখি, এখানে আটকায় রাখলে যদি এখানে কোনো ডিসফাংশন থাকে তাহলে সেক্ষেত্রে আবার সে জন্ডিস, ফিভার, পেন আবার শুরু হবে। সো বের করার নিয়ম কি, জেন্টাল ট্রাকশন দিয়ে আমরা বের করে নিয়ে আসি। আচ্ছা, এটা গেল হচ্ছে এবার আসো কার্সিনোম অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, আর হচ্ছে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। এই দুইটা বোথ কেসে আমাদের একটাই অপারেশন, সেটা কি, হুইপেলস প্রসিডিওর। এবার হুইপেলস প্রসিডিওরটা কি আমি একটা ছবি নিয়ে আসি, দাঁড়ান। হুইপেলস প্রসিডিওরটা আমরা কখন করি, যে কার্সিনোমা অফ দ্য, এখানে আমার একটা বড় কার্সিনোমা হয়েছে, ঠিক আছে, হেড অফ দ্য প্যানক্রিয়াসের বড় কার্সিনোমা হয়েছে। তো এই কার্সিনোমাটা আশেপাশে হতে পারে, মেটাস্টাসিস হতে পারে, মাইক্রো মেটাস্টাসিস হতে পারে। এই জন্য আমরা অনেক পার্ট, আশেপাশের যেসব ইয়াগুলো আছে তাদের মধ্যে অনেক পার্টগুলো কেটে ফেলে দিই। কী পার্ট কাটি, দেখেন, আমরা স্টোমাকের অর্ধেক কেটে ফেলে দিই। তারপরে পুরা ডিওডেনাম, প্রক্সিমাল জেজুনাম পর্যন্ত আমরা কেটে ফেলে দিই, পুরা ডিওডেনাম থেকে প্রক্সিমাল জেজুনাম পর্যন্ত কেটে ফেলে দিই। তারপরে আমরা এই যে কমন বাইল ডাক্ট এই পর্যন্ত আমরা কেটে ফেলে দিই। তারপর আমরা প্যানক্রিয়াসের অর্ধেক কেটে ফেলে দিই। তাহলে আমরা কী কাটলাম, হাফ অফ দ্য স্টোমাক, কমন বাইল ডাক্ট কেটে দিলাম। তারপরে হচ্ছে আমরা প্রক্সিমাল জেজুনাম 10 সেন্টিমিটার মতো প্রক্সিমাল জেজুনাম পর্যন্ত কেটে দিলাম। তারপরে আমরা পুরা ডিওডেনামটা কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে দেখেন অপারেশনটা হয় এরকম, দেখেন কী কাটছে, স্টোমাকের হাফ কাটছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে পুরা ডিওডেনাম কেটে দিচ্ছে, এটা কিন্তু জেজুনাম। তো ডিওডেনামটা কেটে এই ডিওডেনামটা কাটার পরে এই অংশ সেলাই করে দিচ্ছে, হ্যাঁ। তারপর জেজুনামটাকে উপরে নিয়ে আসার পরে এই যে কমন বাইল ডাক্ট কাটছে, এই পর্যন্ত কাটছে, কোলোসিস্টেক্টমিটা এই পর্যন্ত কেটে দিচ্ছে, এটা তো বাদ, ও তো আগেই বাদ দিয়ে দেয়। তো এই কমন বাইল ডাক্টটাকে এই জেজুনামের ভিতরে ঢুকাই দিচ্ছে। আর এই যে অর্ধেক কাটছিলাম, প্যানক্রিয়াসের যে অর্ধেক কাটছিলাম, এই অর্ধেকটা এখানে ঢুকাই দিছে, ঠিক আছে। আর স্টোমাকের সাথে তাহলে কী কাটলাম, হুইপেলস প্রসিডিওরে হাফ অফ দ্য স্টোমাক, পুরা ডিওডেনাম, অর্ধেক প্যানক্রিয়াস, মোটামুটি অর্ধেক কমন বাইল ডাক্ট। তাহলে এখানে অ্যানাস্টোমোসিস আমরা কিসের মধ্যে করলাম, দেখেন এখানে আমরা করছি কি, হুইপেলস প্রসিডিওর, অ্যানাস্টোমোসিস কী হলো, উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি, তারপরে কি হলো, প্যানক্রিয়েটোজেজুনোস্টমি, আর কোলিডোজেজুনোস্টমি। এটা হলো কোলিডোকোজেজুনোস্টমি। তাহলে এটা হচ্ছে পুরা হুইপেলস প্রসিডিওর উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি, উইথ প্যানক্রিয়েটোজেজুনোস্টমি অ্যান্ড কোলিডোকোজেজুনোস্টমি, ঠিক আছে। এই 3টা জায়গায় আমরা অ্যানাস্টোমোসিস দিচ্ছি, আর একটা অংশ আমরা এখানে রিপেয়ার করে রেখে দিচ্ছি। তাহলে এই হলো টোটাল অবস্ট্রাকটিভ জন্ডিস। এবার একটা কোশ্চেন, হট কোশ্চেন, হাউ উইল ইউ প্রিপেয়ার আ পেশেন্ট অফ অবস্ট্রাকটিভ জন্ডিস বিফোর সার্জারি? এই কোশ্চেনটা অনেকবার আসছে, এবং এই কোশ্চেনটা আমরা প্রিপারেশন অফ দ্য স্টোমাক দেখছি, প্রিপারেশন অফ দ্য লার্জ গার্ড দেখছি। লার্জ গার্ড আলটিমেটলি কী করে, ওখানে খালি ল্যাকটোলোজ খাওয়ানো হয়, এনপিও করা হয় 6 ঘন্টা আগে, ল্যাকটোলোজ খাওয়ায় পেশেন্টকে পায়খানা করানো হয়, আর লাস্টে হচ্ছে এনিমা দেওয়া হয়। এনিমা কী দিয়ে দিই, অ্যাকোয়ালাক্স দিয়ে। এবার আসি যে হচ্ছে এই পেশেন্টটাকে কীভাবে আমরা অপারেশনের জন্য প্রিপেয়ার করবো, এটা একটু ঝামেলা আছে, কারণ আমাদের লিভার অনেক রকম ফাংশন করে, আর এই সব কারণে এই যে বাইল যে মানে উল্টা গেছে, যে কিডনির লিভারের ভিতরে যে বাইল ঢুকে পড়ছে, এর কারণে আমাদের লিভারের ফাংশন প্রচুর কম্প্রোমাইজ হয়েছে। লিভারের ফাংশন কম্প্রোমাইজ হচ্ছে যে হওয়ার কারণে লিভারে যেসব
মানে ফাংশনগুলো কিছু তো কমছে, ওই ফাংশনলেস ইয়াগুলোকে আমাদেরকে রিকভার করতে হয়। যেমন প্রথম হইতেছে পেশেন্টের কী করে, পেশেন্টের যেহেতু দেখেন আমরা গ্লাইকোজেন স্টোর করে রাখি লিভারে, তো গ্লাইকোজেন ডিপ্লিটেশন হয়েছে, তো আমাদেরকে কী দিতে হবে, কারেকশন অফ ডিহাইড্রেশন অ্যান্ড ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স অ্যান্ড গ্লুকোজ। তো আমরা কী করি, গ্লুকোজ কন্টেনিং ফুড বেশি দিই, গ্লুকোজ কন্টেনিং ফুড বেশি দিই, ঠিক আছে। ডিহাইড্রেশনের জন্য আমরা কি করি, আইভি ফ্লুইড দিই। আইভি ফ্লুইডের ভিতরে আমরা গ্লুকোজ দেওয়ার চেষ্টা করি, যেমন হচ্ছে যে ডেক্সট্রোস ইন অ্যাকোয়া, ঠিক আছে, ডেক্সট্রোস ইন অ্যাকোয়াটা চেষ্টা করি দিলে হয় কি আমার যাতে গ্লাইকোজেন সাপ্লাইটা লিভারের ভিতরে বাড়ে। এবার তার তো অ্যালবুমিনও সে সেখান থেকে সিনথেসিস করে, তো অ্যালবুমিনও তো যেহেতু হয়েছিল হাইপো অ্যালবুমিনে হয়েছে, তাহলে আমার কী করতে হবে, কারেকশন অফ হাইপো অ্যালবুমিনিমিয়া, কারেকশন অফ হাইপো অ্যালবুমিনিয়া। তো এখানে আমরা কী করি, আমরা এখানে হাই প্রোটিন ডায়েট দিই, ঠিক আছে, ডায়েট দিই। আর একটা অ্যালবুমিনের সিরাপ পাওয়া যায় অ্যালবুটিন নামে, অনেক দাম এটার সিরাপ, অ্যালবুটিন, এটা অনেক দাম, প্রায় 10-15 হাজার টাকা দাম, এটা দেয় না। তারপরে তার আর কি কম্প্রোমাইজ হইলো, তাহলে গ্লুকোজ কম্প্রোমাইজ হয়েছে, অ্যালবুমিন কম্প্রোমাইজ হয়েছে, তার হইতেছে কোয়াগুলোপ্যাথি হবে না, তার যেহেতু ক্লটিং ফ্যাক্টর এখানে সিনথেসিস হয়, তাহলে ক্লটিং ফ্যাক্টর মানে কমে যাবে, তাহলে কী হবে, কোয়াগুলোপ্যাথি হবে। কোয়াগুলোপ্যাথি হলে কী হবে, প্রথম বিন টাইম কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি, প্রথম বিন টাইম এখানে কি হবে, বাড়বে না কমবে, প্রথম বিন টাইম কোয়াগুলোপ্যাথি হলে প্রথম টাইম বেড়ে যায় মেবি, আল্লাহ ভুলে গেলাম, যাই হোক প্রথম বিন টাইম উইথ আইএনআর দেখতে হয়। আচ্ছা, তো আলটিমেটলি এগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর কমে গেলে প্রথম বিন টাইম হচ্ছে বেড়ে যাবে আই গেস। যাই হোক, তো কোয়াগুলোপ্যাথিটাকে আমরা করার জন্য আমরা কী করি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানা লাগে, এখানে আমাদের ভাইবাতেও জানা লাগে, কী দিই, ভিটামিন কে সাপ্লিমেন্টেশন। কেন, ভিটামিন কে এর আন্ডারে কী কী আছে, 2, 7, 9, 10, হ্যাঁ 2, 7, 9, 10 এই কটা ক্লটিং ফ্যাক্টর আছে। তো এই ক্লটিং ফ্যাক্টরগুলোর ডিফ্লেশন হয়, তো আমরা কী করি, ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিই। এটাকে আমরা আইভি দিই না আইএম দিই, আমরা নর্মালি আইএম দিই, কিন্তু এইখানে যেহেতু কোয়াগুলোপ্যাথি আছে, তো পেশেন্টটা যদি আইএম দিই তাহলে ওখানে ব্লিডিং হয়ে হেমাটোমা হয়ে যেতে পারে, এই জন্য আমরা আইভি দিই, ঠিক আছে। কতদিন দিই, 3 থেকে 5 দিন দেওয়ার পরে আমরা আবার টেস্ট করি যে প্রথম বিন টাইম ঠিক হয়েছে কিনা, যদি প্রথম বিন টাইম ঠিক হয় তাহলে তো ভালো, আর যদি ঠিক না হয় তাহলে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে দিই, এটা খুব ফ্রোজেন প্লাজমা, এটা খুব ইম্পর্টেন্ট। ভিটামিন কে দিই, ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিই, আইভিতে দিই, 3 থেকে 5 দিন দিই, যদি প্রথম বিন টাইম ঠিক হয়ে যায়, ঠিক নর্মাল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রেখে দিই, আর যদি নর্মাল না হয় তাহলে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে দিই। তাহলে কারেকশন অফ গ্লুকোজ, কারেকশন অফ অ্যালবুমিন, কারেকশন অফ এবারে হচ্ছে কোয়াগুলোপ্যাথি, এবার কারেকশন অফ হেপাটোরেনাল সিনড্রোম। দেখেন বিলিরুবিন তো প্রচুর ব্লাডে চলে আসছে, হ্যাঁ, তো ব্লাডে যখন বিলিরুবিন যাবে, তো সে যখন কিডনির ভিতরে ঢুকবে, নেফ্রনের ভিতরে ঢুকে সে হতেছে এখানে ব্লক করতে পারে, বিলিরুবিন একটা বড় সাবস্টেন্স, ব্লক করলে সেখানে কি হবে, এটিএন হবে, টিউবুলার নেক্রোসিস হতে পারে, তাহলে সেখান থেকে অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। সো এটাই হতেছে আমার হেপাটোরেনাল সিনড্রোম, যে হেপাটিক কারণে রেনালে অ্যাকিউট ইনজুরি হচ্ছে, তো এটাকে আমার করার জন্য কারেকশন অফ একেআই আমরা কি করি, পেশেন্টটা বিলিরুবিনটা বের করতে হবে, তো আমরা কী করে দিই, আমরা এখানে ডায়োরেটিক্স দিয়ে দিই। আমরা কি ডায়োরেটিক্স দিই, ম্যানিটল, ঠিক আছে, আমরা এখানে ম্যানিটল ইউজ করি, সাথে আমরা আলাদাভাবে কিছু প্রি অপারেটিভ, তারপরে অপারেশনের আগে আমরা কি করি, প্রি অপারেটিভ মেজারমেন্ট হিসেবে আমরা কি নিই, আমরা ওখানে আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই। কী দিই আমরা সবাই জানি, ওটা হচ্ছে 1 গ্রাম হচ্ছে 3rd জেনারেশন প্লাস হচ্ছে 500 mg মেট্রোনিডাজল। তারপরে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক কভারেজ দিই, তারপরে গাট স্টেরিলাইজ করতে হয়, কারণ কি লিভারের যখন হচ্ছে কম্প্রোমাইজ হচ্ছে ফাংশনটা, তখন কি অ্যামোনিয়াম যেটা তৈরি হচ্ছিল
প্রোটিন ভেঙে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছিল ওটা কি লিভার কী করতো, ডিটক্সিফাই করতো। তো এই অ্যামোনিয়া যদি লিভার কম্প্রোমাইজ হয় তাহলে অ্যামোনিয়া তো ব্লাডে বেড়ে যাবে, তো এখান থেকে কী হয়, হেপাটিক এনসেফালোপ্যাথি হয়। তো অ্যামোনিয়াটাকে আমাদের কমাতে হবে। অ্যামোনিয়াকে কীভাবে কমাবো, আমরা ল্যাকটুলোজ দিয়ে স্টুলের সাথে, যাতে আমার মানে অ্যামোনিয়াটা আবার যাতে মানে ব্লাডের সাথে অ্যাবজর্ব না হয়ে লিভারে না যাইতে পারে, সেটাকে বন্ধ করার জন্য আমরা পেট থেকে এটাকে বের করে দেওয়ার চেষ্টা করি, ল্যাকটুলোজ ইউজ করি, যাতে হইতেছে ল্যাক্সেটিভ। এটা কি ল্যাক্সেটিভ, যাতে স্টুলের সাথে এটা বের হয়ে যায়। আলটিমেটলি এটা হলো প্রিপেয়ার আ পেশেন্ট, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট ফর রিটেন। তারপরে আমি তিনটারই ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পার্থক্য বলে দিছি, ঠিক আছে। কমন কি, জন্ডিস, ইচিং, ডার্ক ইউরিন, পেল স্টুল। আর কমন বাইল ডাক্তারে ফিভার হবে, পেইন হবে, বিলিয়ারি কোলি পেন হবে, কিন্তু কোনো লাম থাকবে না। আর আর ক্যান্সারগুলোতে কি পেনলেস হবে, নন টেন্ডার হতে পারে, লাম্প হবে অবশ্যই, ওয়েট লস থাকবে। এটা খুব সহজ করে বলছি। আপনার যেটা সিচুয়েশন আসুক সেই হিসাব করে এই সিমটমসগুলো লিখতে হবে। ডায়াগনোসিসের জন্য আমরা সিবিডির ক্ষেত্রে কনফার্মেটরি মোটামুটি ইউএসজি, আর এমআরসিপি, সিটি স্ক্যান এগুলো হইতেছে ম্যালিগনেন্সির জন্য। আর ইআরসিপি করে আমরা একটা বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি করতেই পারি। ফর সি ইফেক্ট অফ ডিজিজ আমরা এখানে লিভার ফাংশন টেস্ট করি, ইউরিন টেস্ট করি, স্টুল টেস্ট করি। আর জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য আমরা যেসব পরীক্ষাগুলো করা লাগে সেগুলো করি। সিবিডি ট্রিটমেন্ট হিসেবে আমরা ইআরসিপি করি, ইআরসিপি উইথ স্ফিংটেরোটমি অ্যান্ড হচ্ছে স্টোন রিমুভাল বা ডরমিও বাস্কেটিং। কোলিডোকোলিথোটমির জন্য আমরা আর যদি 10 মিলিমিটার বেশি হয় আমরা কোলিডোকোলিথোটমি করি উইথ কোলেসিস্টেকটমি অ্যান্ড টিউব ড্রেনেজের বললাম, ম্যানেজমেন্টটা বললাম। আর হচ্ছে এদের দুইটারই অপারেশন কি, হুইপেলস প্রসিডিওরটা বুঝাই দিছি। এখানে আমরা তিনটা কী অংশ কাটি সেটা জিজ্ঞেস করতে পারি, হুইপেলস প্রসিডিওর কী অংশ কাটা হয় এবং কোথায় কোথায় অ্যানাস্টোমোসিস দেওয়া হয় এটাও বলে দিছি। প্যানক্রিয়াটো জেজনোস্টমি, গ্যাস্ট্রোজেনোস্টমি, কোলিডোকোজেনোস্টমি। আর প্রিপারেশনে ওটাই বললাম, গ্লাইকোনিস্টোন যেহেতু কমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের গ্লুকোজ কন্টেনিং ফুড দিতে হবে। আইভি ফ্লুইডে আমরা দিতে পারি। কারেকশন অফ হাইপোঅ্যালবুমিনের জন্য হাই প্রোটিন ডায়েট দিতে হবে। সিরাপ অ্যালবিউটিন দিতে পারি। ক্লটিং ফ্যাক্টর, কোয়াগুলোপ্যাথি হয়ে যাচ্ছে, ক্লটিং ফ্যাক্টর কমে যাচ্ছে, কোয়াগুলোপ্যাথি হচ্ছে, এটার জন্য আমরা পেশেন্টকে ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিচ্ছি। কীভাবে দিচ্ছি, আইভিতে 3 থেকে 5 দিন। পেশেন্ট যদি প্রথম টাইম যদি নর্মাল চলে আসে তাহলে আমরা আর কিছু করবো না, যদি নর্মাল না আসে তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। আর হেপাটোরেনাল সিনড্রোম একেআই, এটার জন্য আমরা কি ইউজ করতেছি, ডায়োরিটিক্স ইউজ করতেছি, সাথে হতেছে ডায়োরিটিক্স ম্যানিটল ইউজ করতেছি। আর প্রি অপারেটিভ কিছু প্রসিডিউর আছে, যেমন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ল্যাকটুলোজ, যাতে হইতেছে স্টুলটা বের হয়, গাট স্টেরাইলস থাকে। তাহলে এই হলো টোটাল হচ্ছে আমার অবস্ট্রাকটিভ জন্ডিস। থ্যাংক ইউ।